দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জীবনেসা আলো। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা আজকে আলোচনা করব জুনে রেমিটেন্স কমতে পারে এরকম একটি আশঙ্কা করা হচ্ছে, যেহেতু আমাদের একটা লম্বা ছুটি ছিল। তো কেন রেমিটাররা রেমিটেন্স পাঠাতে পারছে না ছুটির সময়ও, এবং এটার ইম্প্যাক্ট কি হবে ব্যাংকিং সেক্টরে, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমার সাথে আলোচনায় থাকবে আমাদের রিপোর্টার তন্ময় মোদক। মোদক, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। তো আমাদের তো এইবার ছুটিতে একটা লম্বা সময় হচ্ছে ব্যাংক বন্ধ ছিল। তো এই সময়ে আসলে রেমিটাররা কি ফেস করেছে যারা দেশে টাকা পাঠাতে যাচ্ছে? প্রথমে ধন্যবাদ আপা আমাকে এসতে আমন্ত্রণের জন্য। তো আমরা বেশ কয়েকজন রেমিটারের সঙ্গে কিন্তু কথা বলেছিলাম যে এই যে 10 দিনের যে একটা বন্ধ আসলে হয়ে যাচ্ছে ব্যাংক বা হয়ে গেছিল, তো এই জায়গাতে তারা আসলে কি ধরনের হার্ডেলসগুলো ফেস করছে। তাদের প্রথম যে জায়গাটা ছিল যে ভাই আমরা রেমিটেন্স পাঠাতে পারছি, এমন না যে কিন্তু ব্যাংক বন্ধ বলে তারা রেমিটেন্স পাঠাতে পারছে না, তারা পাঠাতে পারছে, কিন্তু তাদের যে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট মানে বাংলাদেশে যার অ্যাকাউন্টে তিনি টাকাটা পাঠাতে চান সেটা কিন্তু মানে পাওয়া যাবে হলো ব্যাংক খোলার পরে, মানে 10 দিন পরে। তো তারা বলছেন যে আমার রেমিটেন্স এখন আমি পাঠালেও আমার 10 দিন পর্যন্ত ওয়েট করতে হচ্ছে এই টাকাটা পাওয়ার জন্য। তো এটা হলো তাদের একটা কি বলবো সমস্যা তৈরি করছে, কারণ অনেকের আসলে ইমার্জেন্সি দরকারে মানুষজন আসলে টাকা পাঠান, কারো বিয়ের জন্য, বাবা মায়ের অসুস্থতা, ডাক্তার দেখানো, অনেক কারণে পাঠান কিন্তু। তো এইটা 10 দিন লেংদি হওয়ার কারণে কিন্তু হুন্ডিতে এই টাকাটা চলে যাচ্ছে বলে তারা আমাদের বলছেন আর কি। তো এটা কেন ব্যাংকগুলো ট্রান্সফার করতে পারছে না? এটা কি নস্ট্র অ্যাকাউন্টে পড়ে থাকে? আপনি লিখছিলেন যে জি, এটা আসলে হয় যেটা যে একজন রেমিটার যখন রেমিটেন্সটা পাঠান সেটা হলো গিয়ে আমাদের যে ব্যাংকগুলো আছে ব্যাংকগুলোর যে নস্ট্র অ্যাকাউন্ট মানে বিদেশের ব্যাংকগুলোর যে অ্যাকাউন্ট সেখানে এসে জমা হয়। তখন ব্যাংকগুলোর যখন এখানে রিপোর্ট হয় যে তার নষ্টতে টাকা এসেছে, তখন ব্যাংক থেকে এখানে ম্যানুয়ালি ইনপুট দেওয়া হয়। ইনপুট দেওয়ার পরে কিন্তু আসলে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ডিসবার্সমেন্টে যায়। তো যেহেতু ব্যাংক এখন বন্ধ, নষ্টতে টাকা জমা হলো, ব্যাংক কিন্তু সেই ম্যানুয়াল ইনপুটটা দিতে পারছে না, কারণ ব্যাংকের সব কর্মকর্তা কর্মচারীরাই কিন্তু এখন ছুটিতে আছেন। তো এই কারণে আসলে লেটটা হচ্ছে আর কি। তো তারা বাধ্য হয়ে আসলে হুন্ডিতে পাঠাচ্ছে। তো হুন্ডিতে কিন্তু আমাদের রেট কেমন আছে? আমাদের ব্যাংকিং এবং হুন্ডির রেটের ডিফারেন্সটা এখন কেমন? আচ্ছা, মানে বর্তমান সরকার আসার পরে যে মার্কেট বেসড যে এক্সচেঞ্জ রেটটা করা হয়েছে, তারপরে কিন্তু আমরা ডলারের রেটে খুব বেশি তফাৎ দেখি না। 123 টাকার মধ্যেই কিন্তু এখন ব্যাংক চ্যানেলের ডলারটা আছে, এবং হুন্ডি মার্কেটেও কিন্তু আমরা খুব বেশি যে আসলে রেট অনেক বেশি সেরকম আমরা দেখছি না। 24 টাকা 25 টাকা এর মধ্যেই কিন্তু রেটটা ঘোরাফেরা করছে। অর্থাৎ আমার যে টাকা পাচারের যে প্রবণতাটা ছিল সেই প্রবণতা তো এখন নাই, যেহেতু যারা টাকা পাচার করতেন তাদের একটা বড় অংশ আসলে দেশ ছাড়া। ফলে এই হুন্ডি মার্কেটে কিন্তু রেটের যে একটা আমরা তফাৎ দেখতাম ব্যাংক চ্যানেলের সঙ্গে, সেটা এখন দেখছি না। কিন্তু যেটা হলো যে সিস্টেমের যে একটা মানে লুপ হোল তৈরি হচ্ছে যে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে বাইরে পারছে না। যখন হুন্ডিতে আসবে তখন তো সেটা আমার আসলে এই রিজার্ভে যোগ হবে না। টাকাটা দেশে ঢুকছে কিন্তু এটা আসলে আমাদের লোকাল কারেন্সি ঢুকছে, ফরেন কারেন্সিটা আমাদের ঢুকছে না, ফলে আমাদের রিজার্ভে এটা যোগ হবে না। সেটা একটা বড় একটা আমাদের সমস্যা, যেটা আমরা রিজার্ভে স্টেবল আছে কারণ রেমিটেন্সের কারণে। তবে আমরা দেখেছি ঈদের আগে আসলে কেমন ফ্লো ছিল। আচ্ছা, মানে এটা কম্পেনসেট করার মতো ফ্লো ছিল কি? আচ্ছা, প্রতিবার ঈদের আগে কিন্তু আমাদের রেমিটেন্স ইনফ্লোটা অনেক ভালো আসে। আমরা যদি মানে রমজানের যে ঈদটা গেল মার্চ মাসে, তখন যদি আমরা দেখি মার্চ মাসে কিন্তু আমরা রেমিটেন্স পেয়েছিলাম 3.3 বিলিয়ন ডলার, মানে সর্বকালের সর্বোচ্চ যে রেমিটেন্সটা সেটা আমরা পেয়েছিলাম। এবং ঈদ ভাঙা মাস যেটাকে বলা হয়, মানে ঈদ পরবর্তী মাস এপ্রিল মাসে, তখন কিন্তু আমরা 2.7 বিলিয়ন ডলারের মতো পেয়েছিলাম। তো সাধারণত ঈদের মাসে মানে ঈদের আগে হলে রেমিটেন্সটা বেশি আছে, এবং ঈদের পরের সময় রেমিটেন্সটা ফ্লোটা একটু কমে আসে। তো আমরা একই প্রবণতা আমরা এই সময়ও দেখলাম। আমাদের মে মাসে কিন্তু রেমিটেন্স এসেছে অলমোস্ট 3 বিলিয়ন ডলারের মতো। জুন মাসে সেটা আমরা ধারণা করছিলাম হয়তো 500 মিলিয়ন ডলার কম আসতে পারে, কিন্তু এই যে 10 দিনের বন্ধ, সেই 10 দিনের বন্ধে কিন্তু সেটা 2 বিলিয়নের হয়তো বেশি থাকবে, কিন্তু 2.5 বিলিয়ন হবে কিনা সেটা নিয়ে আসলে ব্যাংকাররা সন্দিহান। এভারেজে আমাদের যে উইকলি যে ফ্লোটা থাকে সেটা কেমন ডিফারেন্স দেখতে পাচ্ছেন এই ছুটির মধ্যে? আচ্ছা, আমরা যদি মানে রেমিটেন্সের ইনফ্লোর যে পুরো মাসটা ধরেন, যে কোনো মাসকে যদি আমরা ভাগ করে, আমরা দেখব মাসের প্রথমার্ধে রেমিটেন্সটা বেশি আসে, কারণ মানুষজন বেতন টেতন পায়, ওই সময়টাতে রেমিটেন্সটা বেশি পাঠায়। এবং মাসের শেষার্ধে শেষ 15 দিনে বা শেষ 2 সপ্তাহে আসলে রেমিটেন্সটা একটু কম আসে। কিন্তু ইন অ্যান অ্যাভারেজ আমরা প্রতি সপ্তাহে 600 থেকে 700 মিলিয়নের মতো রেমিটেন্স পাই। কোনো সময় 800 মিলিয়ন 900 মিলিয়ন পর্যন্ত আমরা পেয়ে থাকি। কিন্তু ঈদের যে বন্ধের যে সময়টা, আমরা যদি গত মানে
রমজানের ঈদের সময়টা দেখি, ওই সময় আমরা যদি দেখি মার্চের 30 তারিখ থেকে এপ্রিলের 5 তারিখ পর্যন্ত 7 দিনে আমরা রেমিটেন্স পেয়েছিলাম মাত্র $119 মিলিয়ন। হ্যাঁ, এই বন্ধ থাকার সময়। তো আমরা ধারণা করছি যে এই যে বন্ধটা আছে 10 দিনের বন্ধ, এই 10 দিনের বন্ধ আসলে এইরকম 119 থেকে 120 মিলিয়ন বা $130 মিলিয়ন আমরা পেতে পারি। অর্থাৎ আমরা সপ্তাহে যে অ্যাভারেজ ডলারটা পাই সেটা থেকে অন্ততপক্ষে $500 মিলিয়ন আমরা এই বন্ধের সময়টাতে কম পাই। এবং এটার অন্যতম কারণ হলো ব্যাংকটা বন্ধ থাকে। ব্যাংকটা যদি ওই সময় চালু থাকতো, ব্যাংকাররা এটা নিয়ে অলরেডি কাজ করা শুরু করেছেন। কারণ 10 দিনের একটা গ্যাপ, এটা কিন্তু অনেক বড় গ্যাপ। আসলে শুধুমাত্র রেমিটেন্স না, আপনি বলেন এলসি ওপেনিং থেকে শুরু করে আপনার ডেইলি ট্রানজাকশন যেগুলো আছে বিজনেসগুলো, এক্সপোর্টারদের ক্ষেত্রে, মানে অনেক ক্ষেত্রে। কারণ ঈদ, আপনার আমার এখানে ঈদ আছে, ইউরোপে তো আর ঈদ নাই, ওদের তো আসলে প্রোডাক্ট দরকার হয় এবং সেখানে কাজও চলে। তো সেই জায়গাটা আসলে কিভাবে মিটিগেট করা যায়, মানে এই বন্ধের সময় কিভাবে আসলে ব্যাংকিং সার্ভিসটা ব্যাংকগুলো দিতে পারে এবং রেমিটেন্স ইনফ্লোটা আসলে কিভাবে আসলে তারা কন্টিনিউয়েশন করতে পারে, এটা নিয়ে আসলে ব্যাংকগুলো মানে ভাবছে। কারণ $500 মিলিয়ন কিন্তু কম না, এক সপ্তাহে 10 দিনে $500 মিলিয়ন কম আসা, এটা কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট রাখে। ইম্পোর্টের ট্রেন্ডটা কেমন আমরা দেখতে পেয়েছি? ঈদের আগে তো সাধারণত অনেক বেশি ইম্পোর্ট থাকে, পরে তো যেহেতু জুনে আমাদের একটা আশঙ্কা আছে যে আমাদের রেমিটেন্স অনেকটাই কমবে, তো ইম্পোর্টের চাপও তো কম থাকে সাধারণত। আসলে কুরবানি ঈদ উপলক্ষে আসলে তেমন ইম্পোর্টের চাপটা আসলে থাকে না, রমজানের ঈদে আসলে খুব বেশি চাপটা পড়ে। সো ইম্পোর্ট আমাদের ইন জেনারেল যে ফ্লোটা আছে সেই জায়গাতে আছে, তবে ইম্পোর্ট একটু বাড়তির দিকে এখন আমরা দেখছি, এটা একটা ভালো জিনিস। বাট আগের মতোই যে ট্রেন্ডটা ছিল, ক্যাপিটাল মেশিনারিজ আমাদের ইম্পোর্ট ড্রপ করছিল, আমাদের র মেটেরিয়াল ইম্পোর্ট ড্রপ করছিল, সেই ট্রেন্ডটাও এখনো বজায় আছে। মেইনলি কমোডিটি যেগুলো সেগুলো ইম্পোর্ট বেশি হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মানে ফরেন ট্রেড বিজনেস গুলো কিন্তু অনেকটা এফেক্টেড হয়েছে। মানে এলসি তো তারা খুলতে পারেনি, যারা এক্সপোর্ট করে, যে এক্সপোর্টারদের, তাদের ক্ষেত্রে তো অনেক ধরনের প্রবলেম হয়েছে। হ্যাঁ, অবশ্যই এক্সপোর্টারদের একটা বিষয় থাকে, যেমন ঈদের সময় কিন্তু গার্মেন্টস গুলাতে কিন্তু একটা লম্বা বন্ধের মধ্যে তারাও চলে যায় আসলে, ওই সময় তারা প্রোডাকশনটা অফ রাখে বা মানে করে না। ফলে এক্সপোর্টাররা যতটা না বেশি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার থেকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইম্পোর্টাররা। কারণ ইম্পোর্ট প্রোডাক্ট তো আমার রেগুলার নিয়ে আসতে হয়, আর ইম্পোর্ট ধরেন এলসি আমি আজকে খুললাম, আজকেই যে আমার প্রোডাক্টটা চলে আসবে তা তো না, এর জন্য শিপিং থেকে শুরু করে সবকিছু মিলাই কিন্তু অনেক সময় প্রয়োজন হয়। এই গত ঈদে কিন্তু আমাদের এক্সপোর্ট কমেছিল, সেটার কিন্তু অন্যতম কারণ ছিল ছুটি, ঈদের ছুটি। তো ব্যাংকের মধ্যে এই মুহূর্তে আমাদের ডলার কেমন অ্যাভেলেবেল আছে ব্যাংকগুলোর কাছে, কি মনে হচ্ছে? আচ্ছা, ব্যাংকগুলোর কাছে কিন্তু ডলার অ্যাভেলেবল যথেষ্ট পরিমাণ আছে। সেন্ট্রাল ব্যাংক থেকে হেল্প নিতে মানে হচ্ছে না, উল্টো সেন্ট্রাল ব্যাংক হলে কোনো সময় প্রয়োজন বোধ করলে কমার্শিয়াল ব্যাংকগুলো থেকে ডলার কিনছে। এবং ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের মধ্যে আগে যে একটা অভিযোগ ছিল যে ব্যাংকে আমরা যাচ্ছি ডলার নেই, এই ধরনের কোনো অভিযোগ কিন্তু এখন নাই। এখন ব্যাংকগুলোর হাতে পর্যাপ্ত পরিমাণ ডলার আছে, যেহেতু আমার রেমিটেন্সের ইনফ্লো ভালো, আমার এক্সপোর্ট প্রসিডগুলো ভালো মতো আসছে, ফলে ব্যাংকগুলোর হাতে ডলারের মানে লিকুইডিটিতে কোনো সমস্যা হচ্ছে না আপাতত। এবং আমাদের রিজার্ভ কি অবস্থায় আছে এখন? আমাদের রিজার্ভ মোটামুটি একটু স্টেবল জায়গায় আছে, 21 বিলিয়নের মতো এখন আছে, BPM6 যেটাকে আমরা বলছি, 20 থেকে 21 বিলিয়নের মধ্যে ঘোরাফেরা করছে। তো এটা বাড়ে এবং কমে, কারণ এটা আমাদের যে ডলার যেগুলো আছে বা আমাদের যেগুলো অ্যাসেট আছে সেগুলো রিভ্যালুয়েশন হয়, যে কারণে এটা ওঠানামার মধ্যে থাকে, কিন্তু সেটা 20 থেকে 21 বিলিয়নের মধ্যে ঘোরাফেরা করছে কয়েক মাস ধরে। ওকে, ধন্যবাদ আপনাকে মোদক আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আপা। দর্শক, আপনারা দেখলেন যে রেমিটেন্স আসলে 10 দিনের ছুটির ফাঁদে পড়ে রেমিটেন্স, যারা এমার্জেন্সি রেমিটেন্স যাদের পাঠাতে হয় বিভিন্ন প্রয়োজনে, তারা কিন্তু এখন হুন্ডির আশ্রয় নিচ্ছে। আসলে হুন্ডির আশ্রয় নিলে যেটা আমাদের অসুবিধা সেটা হলো আমরা ফরেন কারেন্সিটা থেকে পুরো দেশ এখান থেকে বঞ্চিত হচ্ছে, সেটি একটি বড় আশঙ্কার বিষয়। এবং যদিও এখন আমাদের ডলার মার্কেট অনেক লিকুইড আছে, শুধুমাত্র হাই রেমিটেন্স ইনফ্লোর কারণেই কিন্তু আমরা ডলার মার্কেটটাকে লিকুইড দেখতে পাচ্ছি। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।